গণবিপ্লব, অভ্যুত্থান এবং পরবর্তী নতুন এক বাংলাদেশ 2.0। এই নতুন বাংলাদেশে আমরা অনেক আকাঙ্ক্ষা, আশা এবং চাওয়ার যেই জায়গায় দাঁড়িয়েছিলাম, সেই জায়গা থেকে আমরা একটি বছর পার হয়ে এসেছি। আমরা অনেক জায়গা থেকে আশাহত হয়েছি, আমরা কোথাও আবার আশাবাদী হওয়ার জন্যে নতুন করে উদ্দীপিত হচ্ছি। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার জন্যে যেই সাবজেক্টগুলো চুজ করি, আমরা জানাতে চাই প্রিয় দর্শক আপনাদের কাছে, সেটা হচ্ছে জুলাই বিপ্লব, বিচার, সংস্কার এবং নির্বাচন। যেই দোলাচল, এই দোলাচলের মাঝখানে দাঁড়িয়ে আছে নতুন এক বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা কি চাই? আমরা কি এই মুহূর্তে সংস্কার চাই, বিচার চাই, নাকি নির্বাচন চাই, নাকি সবই চাই? এই প্রশ্নগুলো জানার জন্য আমরা আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি জনাব জাহিদুর রহমান, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক, কেন্দ্রীয় সদস্য আপ বাংলাদেশ। জনাব জাহিদ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আমরা শুরু করতে চাই বাংলাদেশের জুলাই বিপ্লব পরবর্তী 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের যেই জন আকাঙ্ক্ষা, মানুষের যেই আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে যেই অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থান পরবর্তী সেই আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়িত হচ্ছে এবং কতটুকু হয়েছে, আপনার জায়গা থেকে যদি আপনি মূল্যায়ন করেন। জি, অসংখ্য ধন্যবাদ মিরর টিভিকে। আজকের এই আপনাদের প্রোগ্রামে এসেছি এবং যারা এই মুহূর্তে দর্শকরা এই প্রোগ্রাম দেখছেন সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আপনি যেটি বলেছেন, সংস্কার, বিচার ও নির্বাচন, জাতি এক দোলাচলের মধ্যে আছে, যে সময়টা অতিক্রম করছে সেই সময়টা নিয়ে আমাদের যে প্রত্যাশা, প্রাপ্তি কতটুকু। 1 বছর অতিক্রান্ত হলো, জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। তারপর থেকে মানুষের যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হলো, হাজারো তরুণ জীবন উৎসর্গ করলো এবং প্রায় 30,000-এর ঊর্ধ্বে এই জুলাই বিপ্লবকে বাস্তবায়ন করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করলো। তাদের সেই রক্ত বিসর্জন দরকারি যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কতটা পূরণ হলো। এই জায়গায় আমি মনে করি যে আমাদের সংস্কার যে প্রসঙ্গটা নিয়ে আমরা এখন সকাল বিকাল আমরা দেখি কাজ চলতেছে, এই দলগুলো একসাথে হচ্ছে, মিটিং হচ্ছে। আমি যে জায়গাটা বলবো যে সেটা আসলে সংস্কারটা আমার কাছে মনে হয় যে এইটা জনগণের প্রত্যাশা, সেই প্রত্যাশার পথে হাঁটছে কিনা এটা সন্দেহের জায়গায় রয়ে গেছে। কতটুকু সংস্কার হয়েছে জনগণের কাছে সেই বিষয়গুলো সরকার এখনও পর্যন্ত টাইম টু টাইম সেগুলো প্রকাশ করছে না। অর্থাৎ দলগুলো কোন বিষয়ের মধ্যে ঐক্যমত্য হলো, কোনগুলো হলো না, এবং জন আকাঙ্ক্ষার বিষয়গুলো সেই সেই সংস্কারের মধ্যে প্রতিস্থাপিত হচ্ছে কিনা। অর্থাৎ দলগুলোর বাহিরেও জনগণের বিশাল অংশ যারা নিজেদের মতামত এই সংস্কারের মধ্যে দিতে পারছে না, সেই জায়গাগুলো সরকার কতটা এনশিওর করতে পারতেছে। অর্থাৎ জনগণ কি চায়, দলগুলো কি চায়, সরকার বা যারা এক্ষেত্রে কি সরকার আন্তরিক না, নাকি কোথাও জনগণ এবং সরকারের মাঝামাঝি কোথাও দেয়াল দাঁড়িয়ে যাচ্ছে? এখানে বড় যে বিষয়টা আসলে জনগণের প্রতিনিধি এই সরকার ইন্টারিমের মধ্যে আছে কতটুকু, সেটা একটা প্রসঙ্গ। বরাবরই যে জায়গাটি আলোচনা করা হয়, বলা হয় যে এই সরকার কিছুটা এনজিও সরকারের মতো। এই যে কথাগুলো জনগণের মধ্য থেকে আসতেছে, এই যে আজকে 1 বছর হয়ে গেল, যেটা মানুষের প্রত্যাশা ছিল দ্রুত সময়ের মধ্যে বিচার, সংস্কার এবং তারপরে নির্বাচন, সেই জায়গায় আশান্বিত হওয়ার মতো কিন্তু এখনও পর্যন্ত সংস্কার মানুষের চোখে পড়েনি। দ্বিতীয় কথা হচ্ছে যে সংস্কারটা যদি সংবিধানকে কেন্দ্র করে হতো তাহলে মানুষ আশান্বিত হতে পারতো খুব বেশি। এখন সংবিধানের সংস্কারের চাইতে যে সংস্কারগুলো পারিপার্শ্বিক, সেগুলো নিয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে বেশি। মানুষের চাওয়া ছিল যেই সময় এই বিপ্লব সংগঠিত হলো বা বিপ্লব এদেশে এখানে পলায়ন পর যে সরকার, পতিত সরকার এখান থেকে পালিয়ে গেল, তার সঙ্গে সঙ্গে কিন্তু নিয়মতান্ত্রিকভাবে এখানে এই সংবিধান রহিত হয়ে গেছে। সেই পুরনো ব্যবস্থা, পুরনো ফ্যাসিজমের রেখে যাওয়া সব কিছু রহিত হয়ে গেছে। তো নতুন করে একই সংবিধান নিয়ে এখনও সেই আলোচনা চলছে, সেটাকে রক্ষা করে সেটার মধ্যেই কীভাবে আরও এটাকে সৌন্দর্যমণ্ডিত করা যায়, এই যে কাজগুলো হচ্ছে, এটা জুলাই বিপ্লবের সাথে সাংঘর্ষিক। বিচার এবং সংস্কার, বা সংস্কারের পরবর্তী নির্বাচন, না নির্বাচনের পরবর্তী সংস্কার, আপনার কাছে কি মনে হচ্ছে? এখানে আপনি যে প্রশ্ন করেছেন এখন, এটা সবচেয়ে ভাইটাল। যে পুরনো যেই কাঠামো, সেই কাঠামোর মধ্যে বসে থেকে আপনি একটা নতুন বাংলাদেশের যে প্রত্যাশা, যেটি আপনি শুরুতে বলেছেন, বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা, নতুন করে উজ্জীবিত হওয়ার বাংলাদেশ, সেই জায়গায় পুরনো কাঠামোর মধ্যে বসে থেকে পুরনো সব প্রশাসনিক জায়গাগুলো আগের মতো রেখে, অর্থাৎ ফেসিবাদের রেখে যাওয়া সেই কাঠামোর মধ্যে বসে থেকে আপনি একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন, সেই তেমন একটা স্বচ্ছ নির্বাচন করবেন, এটা প্রত্যাশা করার মতো জায়গা আমি মনে করি আছে বলে মনে হয় না। সেটার সংস্কারটা আগে প্রয়োজন। এই সংস্কারটা কিভাবে সম্ভব? আপনি যখন ফেসিবাদের শুধুমাত্র নির্দিষ্ট পরিমাণের কিছু লোক অথবা একদম সর্বোচ্চ কয়েকজন লোক পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিস্টের টোটাল সিস্টেম, সেই অলিগার্ক, সেই বেনিফিশিয়ারি, সেই টুলস, সেই অর্গান, প্রত্যেকটা জায়গায় আপনি রয়ে গেছে। আপনি কি বলতে পারেন যে দিনে দিনে এটাকে
রেডিক্যালি চেঞ্জ করা যাবে, অথবা দেখুন কেউ চাচ্ছেও না। দৃশ্যমান কিছু বিচার যারা সরাসরি সম্পৃক্ত ছিল, যাদের বিরুদ্ধে এলিগেশনগুলো জনমুখে আছে, এমন কিছু মানুষকে অন্ততপক্ষে সেখান থেকে চাকরিচ্যুত করে বিচারের সম্মুখীন করা উচিত ছিল। এটা না হলে পরে সেই পুরো ব্যবস্থাপনার মধ্যে থেকে আপনি কিন্তু স্বচ্ছতার যে নির্বাচন আপনি করতে চান সেটা পারবেন না। ফেসিবাদের আজ্ঞাবহ কিংবা তাদের স্বার্থানুকূল্যে যারা কাজ করেছে তারা চাইবে আপনার অবস্থানটাকে, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটাকে যে কোনোভাবে ব্যাহত করতে। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি এই বিচারটা খুব জরুরি। সংস্কারটা যেমন জরুরি, বিচারটা অনুরূপভাবে জরুরি। সুতরাং বিচারের জায়গাটা আপনি যদি এখন এটাকে নির্বাচনকে খুব দ্রুত সময়ের মধ্যে করে ফেলে এটাকে আপনি পেছনের দিকে ঠেলে দেন, তাহলে আপনি পুরনো ব্যবস্থাপনার মধ্যে দাঁড়িয়ে কিন্তু নির্বাচনের দিকে হাঁটছেন, এবং সেই নির্বাচন আপনি স্বচ্ছভাবে করে আসতে পারেন বলে আমি মনে করি না। কারণ এই প্রশাসন দিয়ে আপনি সেই নির্বাচন করবেন, এটা আশা করা বোকামি হবে। আমি এই প্রসঙ্গে আসছিলাম যে এই নির্বাচন যখন আপনি সুষ্ঠু এবং নিরপেক্ষ বা ওয়েতে আপনি যখন করবেন, সেক্ষেত্রে আপনার বাহিনী, নিরাপত্তা, নির্বাচনে যে নিরাপত্তা বাহিনী যারা আমাদেরকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবে বলে আমরা আশা করছি, সেক্ষেত্রে আপনি বাহিনীগুলোর মাঝে কোনো পরিবর্তন কি দেখতে পাচ্ছেন, অথবা বাহিনীগুলোর যারা আছে তাদের মনোজগতে কোনো পরিবর্তন হচ্ছে কিনা এই এক বছরে আপনি কি দেখছেন? আসলে মনোজগতের পরিবর্তনটা আমরা এখনো পর্যন্ত, যদি আমরা মানে ঘটনাকে আপনাকে এক্সাম্পল হিসেবে দাঁড় করিয়ে কথা বলি, উদাহরণ হিসেবে যদি আমরা কথা বলি, অতি সাম্প্রতিক একটি ঘটনা ঘটেছে। নুরুল হক নূর, ডাকসুর সাবেক ভিপি এবং কোটা বিরোধী আন্দোলনের প্রবক্তা আমরা তাকে বলতে পারি, সেই সময় সবচেয়ে বেশি যে জোরালো ভূমিকা রেখেছে, তার উপরে আক্রমণ করা হয়েছে জাতীয় পার্টি অফিসকে কেন্দ্র করে একটা ইস্যুতে। নুরুল হক নূর একজন আইকনিক ফিগার, বাংলাদেশে তাকে চেনে না এমন মানুষ সংখ্যা খুব কম থাকার কথা। তাহলে প্রশাসনের যারা নাকি এরকম স্বপ্রণোদিত হয়ে গিয়ে এভাবে তার উপর আক্রমণ করলো, তাহলে এই প্রশাসনটুকু কারা, এই লোকগুলো কারা? আমরা তাহলে ধরে নিতে পারি কি যে এরা কারো না কারো ইন্ধনে এই কাজগুলো করতেছে? এরকম বহু জায়গায় বহু ঘটনা আপনি দেখতে পাবেন। আপনি দেখেন কি বলে নীলফামারীতে ইপিজেডের মধ্যে শ্রমিককে হত্যা করা হলো, কার উস্কানিতে, কার ইন্ধনে? শ্রমিকদের আন্দোলন তো আগেও ছিল, শ্রমিক আন্দোলন করলেই তাকে বেতন ভাতার জন্য আন্দোলন করলে তাকে গুলি চালিয়ে দিতে হবে। এই যে বিষয়গুলো, এগুলোকে আমি মনে করি যে আপনি এই বর্তমান কাঠামোর মধ্যে বসে থেকে এই প্রশাসনকে দিয়ে আপনি একটা স্বচ্ছ নির্বাচন, এক্ষেত্রে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই প্রশাসন সব প্রণোদিত হয়ে স্বেচ্ছায় স্বোচ্ছাহে নিজেরা করছে, নাকি অন্য কেউ তাকে পেছনে পর্দার অন্তরাল থেকে মানি অ্যান্ড মাসল সাপ্লাই দিচ্ছে? আমরা দুটোকেই মনে করব, যতক্ষণ না পর্যন্ত সরকার এর কোনো ব্যাখ্যা এবং তদন্তের মাধ্যমে কিছু বের করে নিয়ে আসবে, আমরা দুটোকেই সামনে রাখতে চাই। স্বপ্রণোদিত কিনা এবং তারা নিজেরাই ফেসিবাদের কোনো অংশ কিনা, নাকি তাদের পেছন থেকে অন্য কেউ তাদেরকে ইন্ধন দিচ্ছে, এই দুটোকেই আমরা সন্দেহের তালিকায় রাখতে চাই, এবং এটা একমাত্র প্রমাণ হবে যদি সঠিক তদন্ত হয়ে আসে। আরেকটি বিষয় আমরা বলি, ফেসিবাদের যে সময়টায় বাংলাদেশ পরিচালিত হচ্ছিল, তখন মানুষের কাছ থেকে, দলগুলোর কাছ থেকে আমরা অনেক সময় শুনেছি, মানুষ কথা বলেছে, দলগুলোও সেটা বলেছে, জাতিসংঘের অধীনে নির্বাচন করা হোক। যদি বর্তমান বাস্তবতায় নির্বাচন খুব দ্রুত সময় দিতেই হয়, তাহলে জাতিসংঘের আমাদের পিসকিপিংয়ে যারা আছে বা অন্যান্য তাদের সহায়তা নিয়ে আমরা এরকম একটা নির্বাচন করতে পারি কিনা। আমাদের এই প্রশাসনের মধ্যে আমি মনে করি না আস্থা রাখার মতো জায়গা আছে, যদি না এটা পরিপূর্ণ একটা সংস্কার, একটা পরিশোধনের মধ্য দিয়ে না হয়। কিন্তু জাতিসংঘের অধীনে যদি নির্বাচন হয়ও, আপনি তৃণমূলে আপনার প্রত্যেকটি ভোট কেন্দ্রে তো আর আপনি জাতিসংঘের কোনো প্রতিনিধি ওখানে ওইভাবে রাখতে পারবেন না, যারা এখানে ভোটারদের নিরাপত্তা, ভোট কেন্দ্রের সুষ্ঠু নির্বাচন গ্রহণের ক্ষেত্রে করবে। সেক্ষেত্রে তো আপনার লোকাল যেই ল অ্যান্ড এনফোর্সমেন্টের যেই সব বাহিনী আছে তারাই তো করবে। আপনি সেই জায়গাতে আপনি কি বলতে চান যে সরকার আন্তরিক না, অথবা সেই বাহিনী এক্সিস্টিং রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব? দেখেন, আমরা যদি এই জায়গাগুলোতে আশান্বিত হওয়ার মতো আমূল কোনো পরিবর্তন দেখতাম, তাহলে আমরা আশা করতে পারতাম যে আমাদের প্রশাসনের অধীনেই স্বচ্ছ নির্বাচন হতে পারে। হ্যাঁ, পরিবর্তন হয়েছে, কথা অস্বীকার করা যাবে না, কিন্তু যতটা হওয়ার কথা এবং যেই লেভেলে হওয়ার কথা সেটা হয় নাই। সেই জন্য আমি মনে করি যে যদি জাতিসংঘের কাছে সাহায্য চাওয়া হয় আমাদের নির্বাচনকে স্বচ্ছ করার জন্য, গণতান্ত্রিক কাঠামোকে পুনর্গঠনের জন্য, আমাদের এই ধ্বংসস্তূপ, গণতান্ত্রিক যে ধ্বংসস্তূপ আমাদের পূর্ববর্তী ফেসিবাদী সরকার রেখে গেছে, সেখান থেকে যদি বের হয়ে আসে, সেক্ষেত্রে সরকার কেন পারছে না, অথবা সরকার কি চাচ্ছে না, নাকি সরকার কোথাও? আমার কাছে যেটা মনে হয়, সরকার কোনটাকে প্রায়োরিটি দিবে, এই জায়গায় সরকার সময় এবং বাস্তবতার কারণে তারা হয়তো কোনটাকে টপ লিস্টে রাখবে, এটা চেঞ্জেসের জন্য বা সংস্কারের জন্য, সেটা নিয়ে তারা হয়তো শঙ্কায় আছে বা তারা দ্বিধান্বিতর মধ্যে আছে যে নির্বাচন আগে না সংস্কার আগে। বাংলাদেশের ইতিহাসে এরকম ম্যান্ডেট নিয়ে তো কোনো সরকার, নির্বাচিত সরকারও বসে নেই। এরকম ম্যান্ডেট নেওয়ার পরও সরকার কেন দ্বিধান্বিত থাকবে? সরকার কেন সিদ্ধান্তহীনতায় ভুগবে? এখন এটা আপনি ভালো প্রশ্ন করেছেন। দলগুলোর চাওয়া হচ্ছে দ্রুত নির্বাচন। যদি দ্রুত নির্বাচন হয়, সেক্ষেত্রে আপনি তো টপ লিস্ট করতে হবে, আপনাকে তো প্রায়োরিটি লিস্ট করতে হবে যে কোনটাকে আমি প্রথম অগ্রাধিকার দিব, এত অল্প সময়ের মধ্যে কোন বিষয়গুলোকে দ্রুত শেষ করে আমি নির্বাচনের দিকে যাব। সেই জায়গা থেকে হয়তো আমি ধারণা করছি, সেই জায়গা থেকে হয়তো সরকার সংস্কারের কিছু অংশ
কাঠামোগত কিছু পরিবর্তনের কিছু অংশ, অর্থাৎ কিছু মৌলিক অংশকে নিয়ে কাজ করে দ্রুত নির্বাচনের দিকে যাচ্ছে। আমি মনে করি না এই দ্রুত নির্বাচন বাংলাদেশকে দীর্ঘমেয়াদী একটি স্বচ্ছ গণতান্ত্রিক ধারার মধ্যে নিয়ে যাবে। যদি আমরা আমূল কোনো সংস্কার করতে না পারি, এই আমাদের পুরো প্রশাসনিক এবং বিগত সময়ের যে অপরাধগুলো সংঘটিত হয়েছে আর যদি বিচারগুলো আমরা স্বচ্ছভাবে করতে না পারি, তাহলে এই বিচার না করার কারণে কিন্তু পৃথিবীর সকল জায়গায় যেখানেই ন্যায় বিচার ব্যাহত হয়েছে, ন্যায় বিচার করতে মানুষ ব্যর্থ হয়েছে, সেখানেই কিন্তু ফেসিবাদ কায়েম হয়েছে। অর্থাৎ বিচারহীনতা ফেসিবাদের অন্যতম উপাদান। আমি মনে করি এই বিচারের মুখোমুখি না করলে পরে এখানে স্বচ্ছতা আনয়ন হবে না এবং এখানে পরিশোধনটা হবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে এটা একটা অন্যতম বাধা হয়ে থেকে যাবে। কিন্তু বিচার এবং সংস্কার দুটোই তো চলমান প্রক্রিয়া। আমরা এই চলমান প্রক্রিয়া থেকে আমরা কি একটা টাইম লাইন সেট করতে পারি যে আমরা এত বছরে সংস্কার করবো? এটা তো কখনো পসিবল না। সংস্কার তো চলমান প্রক্রিয়া। সেক্ষেত্রে সরকার যখন নির্বাচনের একটা ইশতেহার ঘোষণা করে, নির্বাচনের একটা ডেট ঘোষণা হয়ে যায়, সম্ভাব্য একটা তারিখ ঘোষণা হওয়ার আগে সরকার এই 1 বছরে যে সংস্কারগুলো করেছে বা সংস্কারগুলো করতে চেয়েছে পারে নাই, অথবা তাদের কোথাও কোনো লেখন ছিল অথবা সদিচ্ছার অভাব ছিল, সেই জায়গাগুলো থেকে আপনি কি আশাবাদী যে আগামী ইলেকশনের আগে দৃশ্যমান কিছু সংস্কার আমরা দেখতে পাবো অথবা দৃশ্যমান কিছু বিচার আমরা জাতির সামনে দেখতে পাবো? দেখেন, বিপ্লব পরবর্তী সরকার বিপ্লবী সরকার হয়ে থাকে, অর্থাৎ মনোবল, কাজ এবং গতির জায়গা থেকে। কিন্তু আমরা তো আসলে বিপ্লবী সরকার পেলাম না। এটাই বোধহয় আমাদের বিপ্লবের প্রথম ব্যর্থতা। সরকার যদি শুরু থেকেই এই সংস্কারগুলোকে সাংবিধানিক সংস্কার হিসেবে কাজ শুরু করতো, যে পুরনো 72-এর যে সংবিধান আছে এটাকে রহিত করে যা কিছু এখন গড়া হবে জনমানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে একটা নতুন সংবিধান, তাহলে কিন্তু সংস্কারের অনেক বিষয় ওই সংবিধানের মধ্যে শেষ হয়ে যেত। এখন সংবিধানকে বিদ্যমান রেখে আমরা যে পর্যায়ক্রমে বিভিন্ন প্রস্তাবনা, বিভিন্ন দলের বিভিন্ন মত, কেউ একমত হচ্ছে, দ্বিমত হচ্ছে, এই যে আসা যাওয়া, এই যে মিটিং, এর মধ্যে আমাদের সময় ক্ষেপণ হচ্ছে। যদি আমাদের সাংবিধানিক সংস্কারটা আমরা একেবারে শেষ করতে পারতাম, নতুন সংবিধান রচনা করতে পারতাম, তাহলে এই সংস্কার নামেও যে সময়টা আমাদের ক্ষেপণ হচ্ছে এটা থেকে বেঁচে যেতাম। আমাদের ফোকাসিং দেওয়ার দরকার ছিল বিচারে। তাহলে আমাদের একমাত্র ফোকাস থাকতো বিচারের একটা পর্যায়ে আমরা এবং ফাইন্ডিংসগুলোকে আমরা একসাথে করে, যেহেতু এখনও পর্যন্ত সকল এভিডেন্স তরতাজা, আপনাকে বুঝতে হবে কালক্ষেপণ হলে কিন্তু পর্যায়ক্রমে এটা ডিলে হয়ে যায়। সেই ডিলের দিকে না গিয়ে দ্রুত সময়ে নির্বাচন আমরা যেতে পারতাম যদি আমরা বিচারটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতাম। সংস্কারটা হয়ে যেত সাংবিধানিক সংস্কার, অর্থাৎ নতুন সংবিধান আমাদের রচনা, আর দ্বিতীয় হচ্ছে আমাদের বিচার। এই দুইটা শেষ করে আমরা দ্রুত নির্বাচনে যেতে পারতাম। তো এটাকে যদি সব কিছুকে আমরা হাফ ডান করে কিন্তু মাঝপথে কিংবা সূচনা করে আমরা ছেড়ে দিই, তাহলে আমরা কীভাবে বিশ্বাস করতে পারি ভবিষ্যৎ সরকার এসে তারা নিজেদের সুবিধা কিংবা স্বার্থানুকূল্যের বাইরে গিয়ে আমূল পরিবর্তন এনে ফেলবে? এটা আশা করা, আমি মনে করি না এটা যথাযথ হবে। সুতরাং আমি যেটা আশা করতে চাই যে শহীদের রক্তের বিনিময়ে বর্তমান যে বিপ্লবী সরকার আছে, বিপ্লব পরবর্তী সরকার আছে, ইন্টারিম সরকার আছে, তাদের দায়িত্ব হচ্ছে এই সংস্কারগুলো দ্রুত সময়ের মধ্যে করা এবং বিচার সম্পন্ন করে তারপর নির্বাচনের দিকে যাওয়া। আপনার কি মনে হচ্ছে সরকার প্রায়োরিটি বেসিসে যেই বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা, সেই বিষয়গুলোকে পাশ কাটিয়ে অপ্রাসঙ্গিক অথবা কম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরকার খুব ব্যতিব্যস্ত, অথবা সরকার তার রুটিন ওয়ার্কেই বিজি, বেসিক সংস্কার রিফরমেশনের জায়গা থেকে সরকার? আমরা শুরুতে যেটা দেখেছিলাম বেশ কিছু সংস্কার কমিশন করা হয়েছে বিভিন্ন হেডিংস দিয়ে, এবং তারা তাদের এই প্রস্তাবগুলোকে সামনে রেখেছে, দলগুলোর পরামর্শ নিয়েছে, অনলাইনে এবং ফিজিক্যালি তাদের পরামর্শ নিয়েছে। তো এরপরে যে বিষয়গুলো চলছে, এগুলো দলগুলো যাচ্ছে, ফটো সেশন করতেছে, তারা তাদের মত দিচ্ছে। এখানে ভিতরে যে আসলে কি হচ্ছে, এই যে বিষয়টা, এটা আসলে কোন লেভেলের কোন স্টেজে আছে, এটা কিন্তু মানুষের কাছে পরিষ্কার না। আপনার কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীর বিষয়কে মাথায় নিয়ে কাজ করতে হবে। আপনি ওপেন সেমিনার করেন, যারা চিন্তাশীল আছে তাদেরকে নিয়ে, তাদের কাছ থেকেও মতামত নেন যারা জনপ্রতিনিধিত্ব করে। কিন্তু আমরা তো এটাকে এক পশলা একদিক থেকে শুধুমাত্র সরকারের ঘাড়ে দোষটা চাপিয়ে দিচ্ছি, সরকার পারছে না, সরকার ব্যর্থ, সরকার এই করেনি সেই করেনি। আমরা তো অপোজিট সাইডে দেখেছি বিপ্লবের যে স্টেক হোল্ডার, যেসব পলিটিক্যাল পার্টি আছে অথবা প্রেশার গ্রুপ আছে, প্রত্যেকে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ির যে গল্পটা, যেটা 5ই আগস্টের আগে সবাই ঐক্যমত্য হয়ে ফ্যাসিস্টের বিতাড়নে অংশ নিয়েছে, সেই তারা এখন একে অপরের কেউ ক্রেডিট দাবি করছে, কেউ একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছে, কাদা ছোঁড়াছুড়ি করছে। এই পরিস্থিতিতে আপনি কি নতুন করে বাংলাদেশে এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে পাওয়ার কোনো পথ দেখেন কিনা, পাইপলাইনে আরও দেখেন কিনা? আসলে রাজনীতি হচ্ছে মানুষের সেবা, গণমানুষের সেবা, দেশের সেবা করার জন্য। এই মনোবৃত্তি থেকে যদি রাজনীতি না করে, তাহলে কিন্তু ব্যক্তি এবং দলের স্বার্থ মাথায় নিয়ে যেই প্রস্তাবনাগুলোই আসুক না কেন, জাতির কল্যাণে আসবে না। আমাদের দলগুলো, সংগঠনগুলো, তারা যদি তাদের দলীয় চিন্তা, দলীয় স্বার্থ এগুলোকে মাথায় নিয়ে আজকেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে যায়, তাহলে সত্যিকার অর্থে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। আমরা এই জায়গাগুলো দেখছি
দলগুলোর মধ্যে এই যে আপনি যে কথাটা বললেন, কাদা ছোড়াছড়ির জায়গা তো আছেই, পাশাপাশি ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ, এগুলোকে মাথায় রেখে অনেক বেশি অ্যাপ্রোচ আমরা তাদের কাছ থেকে দেখছি। তো এই জায়গা থেকে ঊর্ধ্বে উঠে আসতে হবে। সংস্কারটা যদি সার্বজনীন হয় তাহলে আমার কাছে মনে হয় না বেসিক দুই একটা জায়গা ছাড়া মতাদর্শগত বাকি কোনো জায়গায় দ্বিমত থাকার কথা। আলটিমেটলি যদি সকল বিষয় দেশের স্বার্থ হয় এবং সেই স্বার্থগুলোকে যদি আমরা নিজেদের স্বার্থ মনে করি তাহলে দলগুলো দ্বিমত করার কথা না। এখানে যে সময়গুলো ক্ষেপণ হচ্ছে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখি, বিভিন্ন সময় প্রেস ব্রিফিংয়ে তাদের কাছ থেকেও শুনি, একমত দ্বিমত তিনমতের জায়গা। তো এত একমত দ্বিমত তিনমত থাকার কথা ছিল না, যদি দেশের স্বার্থে এই সংস্কারগুলো প্রয়োজন, ঠিক আছে। এবং এখনও সেই যদি আপনার মুক্তিযুদ্ধের চেতনাকেই পুঁজি করে এখনও পর্যন্ত সংস্কারের বিভিন্ন ইস্যুকে আপনার অপোস্ট করা হয়, তাহলে তার বাংলাদেশ আগায় যাবে কীভাবে? এখনও ৭২-এর সংবিধানের জন্যই যদি আপনার সেই রোদন আমরা দেখতে পাই, তাহলে আমার বাংলাদেশ নতুন করে আগায় নিয়ে যাব কীভাবে? এগুলোকে পিছনে ফেলে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এবং এই জায়গাটায় যত বেশি আমাদের কালক্ষেপণ হবে, তত বেশি আমাদের এই ফেসিবাদ বিভিন্নভাবে আমাদের সমাজে পুনর্বাসনের চেষ্টাটা তারা চালিয়ে যাবে। এটা বুঝতে হবে দলগুলোকে, রাজনৈতিক সংগঠনগুলোকে, যে এটা তাদের জন্যই কিন্তু আলটিমেটলি কাল হয়ে দাঁড়াচ্ছে। বিভিন্নভাবে তারা পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে, তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে, তাদের কাদা ছোড়াছড়ির সুযোগ নিয়ে, তাদের অনৈক্যের সুযোগ নিয়ে, এবং সেটা হচ্ছে। সেই জায়গাটা যদি তারা যত দ্রুত বুঝবে তাদের জন্য কল্যাণ। জি, এক লাইনে আমরা একেবারে শেষ দিকে, এক লাইনে আপনি নতুন বাংলাদেশে আপনার আকাঙ্ক্ষা এবং আপনি কি চাচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং সরকারের কাছে? আমাদের চাওয়া জুলাইতে যেমনটা ছিল, যদি এক লাইনে বলতে বলেন, এটা বৈষম্যহীন একটি ইনক্লুসিভ বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, যেখানে সকল নাগরিকের অধিকার হবে সমান, সকলের বিচার প্রাপ্তির অধিকার হবে সমান, সকলের ভোটাধিকার হবে সুনিশ্চিত, সকল মানুষের জানমালের নিরাপত্তা থাকবে, রাষ্ট্র কর্তৃক মানুষের জীবন হুমকির মধ্যে থাকবে না, আয়না ঘরের মতো কোনো গুম ঘর তৈরি হবে না, আমরা কাউকে ডিসিপ্লিন দেখব না, গুম হতে দেখব না, স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সাংবাদিকদের স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কারোর উপরে কোনো খড়ক থাকবে না। এরকম বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক একটা নতুন বাংলাদেশ আমরা চাই, যেটা স্বপ্ন ছিল আমাদের ৭১-এর শহীদদের, যেই স্বপ্ন ছিল আমাদের ২৪-এর শহীদদের, এই অভিন্ন স্বপ্ন যেটা, সেই স্বপ্নেই বাংলাদেশ হোক, এটা আমরা চাই। জি, ধন্যবাদ জনাব জাহিদুর রহমান আমাদের স্টুডিওতে এসে মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা শেষ করছি আজকের মিরর সংলাপ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম জনাব জাহিদুর রহমানের সাথে। জাহিদুর রহমান আশাবাদ ব্যক্ত করেছেন নতুন বাংলাদেশ হবে ১৯৭১ এবং ২০২৪-এর যেসব আত্মদান করা যেসব শহীদরা আমাদের যে চাওয়া আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য রাস্তায় নেমেছেন, যুদ্ধ করেছেন এবং প্রতিবাদী হয়েছেন, রক্ত দিয়েছেন, নিজের জীবন দান করেছেন, সেই আশা আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা যে পরবর্তী বাংলাদেশ, নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, সেই বাংলাদেশ আমরা চাইব শহীদদের রক্তের যথাযথ সম্মান আমরা যেন রাখতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো মিরর সংলাপ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।